আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি রিদওয়ানা বিনতে জলিল। তাপপ্রবাহ কমতে থাকায় স্বস্তি মিলতে শুরু করেছে জনজীবনে। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। সপ্তাহব্যাপী তাপমাত্রা কমতে থাকবে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এক সপ্তাহ পর আবারও বাড়তে থাকবে তাপমাত্রা। এদিকে বজ্রপাতে দেশের 2 জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে অন্তঃসত্ত্বা নারীসহ মারা গেছেন তার 5 বছর বয়সী সন্তান। খান আলামিনের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় কমতে শুরু করেছে গরমের তীব্রতা। 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে 83 মিলিমিটার, নেত্রকোনা হয়েছে 67 ও সিলেটে 34 মিলিমিটার। বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিও হয়েছে। খাগড়াছড়ির দিঘিনালায় বজ্রপাতে নিহত হয়েছে মা ও তার শিশু সন্তান। টাঙ্গাইলে মারা গেছে আরও একজন। কিশোরগঞ্জের করিমগঞ্জে ঝড়ো হওয়ায় ঘরে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারী ও তার 5 বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। স্বস্তির বৃষ্টির সাথে বেড়েছে বজ্রপাতে মৃত্যু ঝুঁকিও। এজন্য হাওড়া অঞ্চলের মানুষের একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। যখন আমরা বিদ্যুৎ চমকানো দেখব, তার 30 সেকেন্ড আমরা কাউন্ট করব। 30 সেকেন্ডের ভেতরে যদি আমি শব্দটা শুনতে পাই, তাহলে বুঝবো যে সেই যেটা থেকে বজ্রপাত হতে পারে, যেই মেঘ থেকে, সেটা আমার দিকে আসছে। সে সময় আমাকে সতর্ক হতে হবে। বিদ্যুৎ চমকানো দেখে যদি আমি 30 সেকেন্ড পরে শুনতে পাই, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা আমার থেকে দূরে চলে যাচ্ছে, যে মেঘ থেকে বজ্রপাত হতে পারে। সপ্তাহব্যাপী তাপমাত্রা কম থাকা এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, এমনকি কাল বৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে সপ্তাহান্তে আবারও তাপমাত্রা বাড়বে। সারা দেশেই বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনা আছে, সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা আছে। এক সপ্তাহ ধরেই কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে। তবে এই সময় একটা বিষয় লক্ষণীয় যে আমাদের এখনকার যে সময়, বিশেষ করে কালবৈশাখীর সময় কিন্তু যে বৃষ্টিপাতগুলো হয়, সেটা কিন্তু খুব লং টার্মে হয় না। আধা ঘন্টা এর দেখবেন যে ব্যাপ্তি বা কালটাই হচ্ছে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা, এর মাঝে কিন্তু বৃষ্টি হয়ে আবার সূর্যের আলো দেখা যেতে পারে। তবে এপ্রিলের মতো টানা তীব্র তাপপ্রবাহ বছরের অন্য সময় হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আগামী এক সপ্তাহ চলবে। তারপরে গিয়ে হয়তো বা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। খান আলামিন, আরটিভি, ঢাকা। দর্শক, সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবছে ধানের ক্ষেত। এ বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। কিছুদিন আগেই হাওরে বন্যার একটি পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে কিছু কিছু কৃষক ধান কাটার প্রক্রিয়া শুরু করেছে। এখন কোন পর্যায়ে আছে, আর সব কৃষককে এই আবহাওয়া অধিদপ্তরের ঝড় বৃষ্টির পূর্বাভাসটা জানে? আচ্ছা রিদওয়ানা, যেমনটা বলছিলেন, আমরা কিন্তু গত কয়েকদিন যাবত উজানে বৃষ্টিপাতের খবর জানছিলাম এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু সুনামগঞ্জের সুরমা সহ কুশিয়ারা সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই যেটা স্বস্তির খবর আপনাকে জানিয়ে রাখি, সুনামগঞ্জে যে অবশিষ্ট ধান রয়েছিল খেতে, কৃষকরা কাটতে শুরু করেছেন এবং অনেক কৃষি বিভাগ বলছে তারা শতভাগ ধান কাটা হয়ে গেছে, উঁচু অঞ্চলের ধান রয়ে গেছে। আমি যদি বলি, বৃষ্টিপাত গতকাল থেকে শুরু হয়েছে সুনামগঞ্জে। আমি এখন যেই জমিটাতে আছি, এটি হচ্ছে সুনামগঞ্জের শিয়ালমারা হাওর বলা হয় এবং এটি কৃষক ফৈজুর রহমানের ক্ষেত এবং তিনি যেমনটা জানালেন, তার কিন্তু পানি আসলে নদীতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, তার জমিতে আসলে প্রায় 10 কেয়ারের মতো জমি তার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এছাড়াও কিন্তু জলাবদ্ধতায় অনেক জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা সকাল থেকে বিভিন্ন হাওরের খবর নিয়েছিলাম। সুনামগঞ্জের সাংহাই হাওর থেকে শুরু করে আরো বিভিন্ন হাওরে সুইচগেট এবং বিভিন্ন দিক দিয়ে পানি হাওরে প্রবেশ করছে। তবে যেসব হাওরে আসলে ধান কাটা শেষ হয়ে গেছে, এই পানি প্রবেশ করলে ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমি জেলা প্রশাসক সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে গত এক সপ্তাহ ধরে তারা নির্দেশনা দিয়েছেন আবহাওয়া বার্তার, এ কারণে কৃষকরা দ্রুত ধান তুলে নিয়ে যাচ্ছেন। তো এই ছিল সুনামগঞ্জে হাওরের সর্বশেষ খবরাখবর। রিদওয়ানা। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ছুটি শেষে আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। গরম কম থাকায় স্বস্তি নিয়ে ক্লাস করছেন শিক্ষার্থীরা। অভিভাবকরা জানিয়েছেন তাপমাত্রা কম থাকলে সন্তানদের ক্লাসে পাঠাতে আপত্তি নেই। আর শিক্ষকরা জানিয়েছেন যে শনিবার বাড়তি ক্লাস সহ নিয়মিত ক্লাসগুলোতে ঘাটতি মেটানোর চেষ্টা করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি।
ঈদের ছুটির পর প্রচণ্ড তাপপ্রবাহের কারণে প্রায় 2 সপ্তাহ ঠিকমতো ক্লাস হয়নি। অবশেষে স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমায় খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম দিনে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল 70 থেকে 95%। তাপমাত্রা যদি বেশি হয় আমরা ভালো লাগবে না, অতিরিক্ত গরমে টায়ার্ড হয়ে যাব। যদি তাপমাত্রা এরকম আজকের মতো বাতাস থাকে, ভালো ঠান্ডা একটা ওয়েদার থাকে, তাহলে ক্লাস করতে ভালোই লাগে। ক্লাস হওয়া উচিত, কারণ আমাদের যে নতুন মূল্যায়ন ওটা যদি আমরা স্কুলের টিচারদের অনুযায়ী যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা সেটা বুঝতে পারবো না। পরবর্তীতে আবার যদি স্কুল বন্ধ দিয়ে দেয় তাহলে আমাদের পড়ালেখার ওপর সেটা একটা প্রভাব ফেলবে। স্কুল খুললেও বন্ধ ছিল অ্যাসেম্বলি ও শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রম। চালু হয়নি প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষা কার্যক্রম। দেখেন, ওয়েদার ভালো থাকলে ক্লাস চলুক, ওয়েদার খারাপ থাকলে একদম অসহনীয় পর্যায়ে থাকলে ক্লাসটা বিরতি দেওয়াই ভালো। আর আপনার ক্লাস না থাকলে পড়বে না, বাচ্চারা পড়ায় আগ্রহী থাকবে না। কলেজ বা যেটাই বন্ধ থাকুক বাচ্চাদের কিছু লস হবে, সেটা মেকআপ করার জন্য টিচারদের ভালোভাবে উদ্যোগ নিতে হবে। এবং এই উদ্যোগটা হয় যদি বন্ধ রাখে তাহলে সাবস্টিটিউট হিসাবে অনলাইন ক্লাসগুলো চালু রাখাটা একান্তিক কর্তব্য স্কুল ম্যানেজমেন্টের বা টিচারদের। নতুন কারিকুলামের সিলেবাস শেষ করা নিয়ে চিন্তিত শিক্ষকরা। নতুন মূল্যায়ন কারিকুলামে ওরা এটাই ফার্স্ট ওদের ক্লাস, সুতরাং ওদের একটু আমাদের গোছাতে কষ্ট হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যাতে ওরা বেশি করে সবাই ক্লাসে আসুক এবং যেই কয়দিন আমরা ক্লাস পাবো সেই কয়দিন ঠিকভাবে আমরা ক্লাস করালে আশা করি আমরা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। গরমের মৌসুমে স্কুলে যাওয়া আসার সময় ছাতা ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করার পরামর্শ দেন শিক্ষকরা। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। বাগেরহাটের সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী এবং কোস্টগার্ড কাজ করছে। সকাল 7টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। এর আগে শনিবার দুপুরে স্থানীয় জেলেরা চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পান। পরে খবর পেয়ে বন বিভাগ এবং স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে আলোর স্বল্পতা এবং পানির উৎস দূরে হওয়ায় গতকাল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানিয়েছেন আগুন সুন্দরবনের প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা তৈরি না হলে কখনোই যুদ্ধে জয়ী হওয়া যায় না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে সেভাবেই গড়ে তোলা ছিল সরকারের লক্ষ্য এবং সেটি আজ বাস্তবায়ন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি AFIP ও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধনী শেষে বিশেষ দরবারে অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়। ইসরায়েল ফিলিস্তিন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের যে অর্থনৈতিক সংকট চলছে তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকারও অর্থনৈতিক চাপে আছে, এটা অস্বীকার করার উপায় নেই, এমন মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন যে প্রতীক ছাড়া নির্বাচন করলে ভোট আরও বেশি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচন সুষ্ঠু করতে সরকার কমিশনকে সব ধরনের সহযোগিতা করছে। বিএনপি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন কাদের। আমাদের ইনফ্লেশন, ডলার সংকট, এইসব বিষয়গুলো অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ এবং এগুলো এফেক্টেড হলেই তো চাপ, সেই চাপ আমরা উপেক্ষা করব কেমন? বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব
থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না, কারণ আমরাও চাপ অনুভব করছি। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম নির্বাচনী এলাকা। প্রতীক নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। তবে ভোটারদের আশা সৎ যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করা। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনে সরগরম নির্বাচনী মাঠ। ভোট চাইতে প্রার্থীদের ছোটাছুটি জানান দিচ্ছে নির্বাচন জমে উঠেছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাটবাজার। চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান 3 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী বিরামহীন প্রচার চালাচ্ছেন। ছুটে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ এই বছর নির্বাচিত হতে পারলে ফুলপুরের অনেক কাঁচা রাস্তা আছে যেগুলো মানুষ চলাচল করতে পারে না, বিভিন্ন ইউনিয়ন সংযোগ রুটগুলোও নেই, সেগুলোতে আমি পাকা করে দিব। মসজিদ, মন্দির, গির্জার উন্নয়ন, সাধারণ মানুষের জাল মানে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এটাকে নিশ্চিতকরণ। নারায়ণগঞ্জ সদরে নির্বাচন স্থগিত হলেও শীতলক্ষার পূর্ব পারে বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন 4 প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীও বসে নেই। আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মূল্যবান ভোট চাইতে ছুটছেন। অন্ধকার বন্দরকে আলোকিত করতে হবে। সোলার লাইটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ থেকে আমি অনুরোধ করে আমি বন্দর পূর্ব এলাকাকে আগে আলোকিত করব। 8 মে নির্বাচনে আপনারা সবাই এসে আপনারা শান্তি শৃঙ্খলাভাবে আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করে যাবেন। রাজবাড়ীতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাংশা ও কালুখালী উপজেলায় আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী। পাংশায় একই দলের একাধিক পদধারী নেতা প্রার্থী হওয়ায় নেতাকর্মীদের মাঝে গ্রুপিং তৈরি হয়েছে। ফলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের গলার কাটা এখন আওয়ামী লীগই। ইউনিয়ন এবং পৌরসভায় আমি বিশ্বাস করি আমার যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমি বিজয় লাভ করব। বাল্য বিবাহ থেকে আপনাদের দূরে রাখবো এবং কালভিট ব্রিজ দিয়ে আমার মাননীয় মন্ত্রী মহোদয় জিল্লা হাকিমের সাথে সমন্বয় করে আপনারা আমার কাছে আসবেন, আমি সেদিকে লক্ষ্য রাখবো। সাধারণ ভোটাররা সৎ যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে মুখিয়ে রয়েছে। যে যোগ্য ব্যক্তি, যে আপনার এই এলাকার ভালো করতে পারে, সেই রকম লোকই আমি চাই। উপজেলাবাসীর কাছে আমার অনুরোধ, কোনো চাঁদাবাজ টেন্ডারবাজকে যাতে ভোট না দেয়। নির্বাচন চাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। আমার ভোট আমি দিব পছন্দের প্রার্থীকে দিব। 8 মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে 152 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। ইমরুল কায়েস, RTV। নির্বাচনী খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। একে তো প্রচন্ড গরম দাবদাহ, সেই সাথে উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রচারণা এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো, তো কেমন দেখছেন সেখানে আমেজ কেমন নির্বাচন একটু জানবো সব মিলিয়ে। প্রথম ধাপের যে নির্বাচন আগামী 8 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেখানে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় দফায় মেহেরপুর জেলার বাকি যে উপজেলা, গাংনী উপজেলায় 21 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো যেহেতু শেষ পর্যায়ে রয়েছে মেহেরপুর এবং মুজিবনগর উপজেলার প্রচারণা, আমরা সেখানে দেখেছি এবং একটু ভিন্নতা লক্ষ্য করেছি যে দিনের বেলায় প্রচণ্ড গরম রোদ, যার কারণে প্রার্থীরা যেমনি প্রচারণা তারা সময় মতো করতে পারছেন না, তেমনি ভোটাররাও বা সাধারণ মানুষ তারাও কিন্তু আসলে ঘর থেকে সেভাবে বের হচ্ছেন না। আর যারা বের হচ্ছেন কর্মজীবী মানুষ, তারা কাজকর্ম নিয়েই ব্যস্ত রয়েছেন। কাজেই এইবার নির্বাচনের যে ব্যতিক্রমী প্রচারণা, সেটা হচ্ছে সন্ধ্যার পর থেকেই মূলত শুরু হচ্ছে প্রার্থীদের প্রচারণা, গণসংযোগ, তারপরে নির্বাচনী যে সভা, এই সমস্ত কাজকামগুলো এটা চলছে অনেক রাত পর্যন্ত। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে মুজিবনগর উপজেলাতে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে একটু টানটান উত্তেজনা বিরাজ করেছিল গত কয়েকদিন ধরে। যদিও সেটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, প্রশাসনের তৎপরতা সেটা নিয়ন্ত্রণে, তবে এটা বলা যেতে পারে যে এই 2 উপজেলায় একেবারে ভোট গ্রহণের শেষ পর্যায়ে এসে কিন্তু যে একেবারে যে নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে, প্রার্থীরা তাদের ভোটারদের টানার জন্য নানা রকম চেষ্টা করছেন। আর এই উপজেলায় এখনো পর্যন্ত সেইভাবেই প্রচারণা শুরু হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে।
এদিকে নরসিংদীর পলাশ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাভেদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে নির্বাচনী এলাকার গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে পোস্টার ব্যানার খুলে নিয়ে যায়। বাধা দিতে গিয়ে হামলায় আহত হন চেয়ারম্যান প্রার্থীর অন্তত 10 সমর্থক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাভেদ হোসেনের অভিযোগ, রাত 9টার দিকে আমতলা এলাকায় তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় তার ক্যাম্পে হামলা চালায়। বাধা দিতে গেলে হামলাকারীরা পিটিয়ে তার 10 থেকে 12 জন সমর্থককে আহত করেন। তীব্র তাপদাহে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না, উপযুক্ত ছায়াও দেয় না লাখ টাকার গাছ। রাজধানী বনানী এয়ারপোর্ট রাস্তায় দৃষ্টিনন্দনের কথা বলে লাগানো হলেও মরে গেছে অনেক গাছ। পরিবেশবিদরা বলছেন, বাধা উপেক্ষা করেই লাগানো হয়েছিল বিদেশি এসব গাছ, আর এতে প্রতিফলিত হয়নি বিশেষজ্ঞের মতামত। এমন প্রকল্প আর্থিক দুর্বৃত্তায়নের উদাহরণ বলেও মনে করেন অনেকে। এয়ার বাদলের রিপোর্ট। বনানী থেকে এয়ারপোর্ট রোডে খিলক্ষেত এলাকার চিত্র এটি। সৌন্দর্য বাড়ানোর নামে 2017 সালে লাগানো গাছ অযত্ন অবহেলায় মরে গেছে। তথ্য বলছে, এসব বিদেশি এক একটি গাছের দাম লাখ টাকার উপরে। একটা দেশি গাছ থাকলে উপকার হইত, ছায়া দিত, বাতাস দিত, একজন লোক বসতে পারত। মরা গাছের পাশেই দেখা যায় লাগানো অনেক গাছ নেই। গাছের জায়গায় ইট সিমেন্টে ঘেরা স্থানটি খালি পড়ে রয়েছে। বৈশাখে যখন দেশে তীব্র তাপপ্রবাহ বইছে, জনজীবন অতিষ্ঠ, তখন এসব বিদেশি গাছ কোনো উপকারে না আসায় হতাশ পথচারীরাও। দৃষ্টিনন্দনের কথা বলে লাগানো এসব গাছের দিকে তাকালে চোখের ক্ষুধাও মিটে না। লাখ টাকার গাছ আসলে আমাদের এই জনগণের জন্য কোনো উপকার আসতেছে না। এই জায়গা যদি একটা বট গাছ থাকতো তাহলে আমাদের জন্য, মানে পথচারীদের জন্য একটু বিশ্রাম হইতো বা ছায়া দিত। সো এর বদলে যদি কোনো ভালো কোনো গাছ লাগানো যেত, যেটা অ্যাকচুয়ালি আবহাওয়া ঠান্ডা করতে পারতো বা ছায়া দিতে পারতো, তাহলে সেটা বেশি উপকৃত হতো। এটা কোনো উপকার আসছে বলে মনে হয় না। অনেক গাছ মারাও গেছে, সে গাছের সৌন্দর্যের দিক দিয়ে ভালো মনে হয়। সৌন্দর্য কই করতে পারে নাই তো। দেশি নানা প্রজাতির গাছ রয়েছে যেগুলো লাগানো যেত, জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, এসব বিদেশি গাছ পরিবেশের উপযোগী নয়। যখন আমদানি করা হচ্ছিল, রোপণ করতেছিল, তখন আমরা সেটা প্রতিবাদ করেছি। এটা আরও অনেক দূর পর্যন্ত লাগানোর কথা ছিল। এটা পরিবেশের জন্য কোনোভাবে পজিটিভ কিছু হবে না। হ্যাঁ, এটা লাগালে হয়তো যারা লাগাবে তাদের হয়তো ফিনান্সিয়াল কোনোভাবে বেনিফিট হতে পারে, কিন্তু দেশ, জাতি, পরিবেশ তাদের জন্য কিছু হবে না। আজকে তাই প্রমাণিত হলো। পরিবেশবিদের মতে সংশ্লিষ্টরা আর্থিকভাবে লাভবান হতে এমন প্রকল্প বাস্তবায়ন করেছে। সচেতন হলে এমন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতো না। নিজেদের যে একটা রূপ দর্শন বাংলাদেশ এবং তার রাজধানী ঢাকা, সেটাকে ভুলভাবে উপস্থাপনা করার একটি অত্যন্ত কুরুচিপূর্ণ প্রয়াস এখানে দেখেছি। তো এটি অনেক অংশে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, সাংস্কৃতিক দুর্বৃত্তায়ন এবং যদি বলি বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে প্রতিঘাতের যে একটা সুযোগ ছিল, সেটা সুযোগ হারানো, সবশেষে অবশ্যই জীববৈচিত্র্য সহ পরিবেশের দূষণ, সবগুলো আমরা একসাথে করেছি। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ বান্ধব বৃক্ষরোপণে দেশের গুরুত্বপূর্ণ ও বৃহৎ প্রকল্পে যোগ্য এবং সঠিক ব্যক্তির পরামর্শ জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। যোগ্য লোকের দেশের অভাব নাই। এআর বাদল, RTV, ঢাকা। পুলিশ সহ বিভিন্ন সংস্থার স্টিকারের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান শুরু করছে ডিএমপির ট্রাফিক পুলিশ। আর অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান এখন থেকে চলমান থাকবে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার SM মেহেদি হাসান। বলেন, ব্যক্তিগত গাড়িতে পুলিশ সহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনুমোদিত স্টিকার ব্যবহার করলে নেওয়া হবে ব্যবস্থা। এরই মধ্যে অনুমোদিত স্টিকার পাওয়ায় 360টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ডিএমপির 8টি ট্রাফিক বিভাগ। সেই সঙ্গে ফিটনেসবিহীন 3000 যানবাহনের বিরুদ্ধে মামলা এবং প্রায় 2000 গাড়ি ডাম্পিং করা হয়েছে। ঢাকা শহরের 8টি ট্রাফিক বিভাগ একযোগে অভিযান পরিচালনা শুরু করেছে। এই সকল অননুমোদিত স্টিকার যারা ব্যবহার করছে, সেই সকল যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ধরনের অননুমোদিত স্টিকার যেন ব্যবহার থেকে বিরত থাকে।
জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের সহযোগিতায় বার্জার পেইন্টার্স পেইন্টিং ফর কনস্ট্রাকশন ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে। রোববার বার্জার পেইন্টার্স ট্রেনিং ইনস্টিটিউটে এই ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। বার্জারের পক্ষ থেকে জানানো হয় 18 থেকে 40 বছর বয়স্ক ন্যূনতম 8ম শ্রেণী পাস নারী পুরুষ এই প্রশিক্ষণের যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের মানুষও অংশ নিতে পারবেন। 3 মাসের কোর্স শেষে সবাইকে সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কামাল হোসেন। চেয়ার সেশন হিসেবে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। এবার খেলার খবর। দুর্দান্তভাবে সিরিজ শুরুর পরও মাটিতে পা রাখছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে সিরিজ খেলতে নামলেও ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা রাখার লক্ষ্য টাইগারদের। সাগরিকায় সিরিজের দ্বিতীয় টি20 শুরু রোববার সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে ইমরাউল কায়েস মিঠুর ক্যামেরায় মাহফুজুল ইসলামের রিপোর্ট। ছবি যদি কথা বলে তবে এ ছবি বলে দেয় সৌম্যকে নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা কি। দ্বিতীয় টি20-র আগে দল যখন বিশ্রামে তখন প্রথম 3 ম্যাচে স্কোয়াডের বাইরে থাকা সৌম্যকে নিয়ে ফিজিও ও ব্যাটিং কোচের অনুশীলন। বোঝা যাচ্ছে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে সৌম্যকে ভেরাতে ব্যাপক আগ্রহী টিম ম্যানেজমেন্ট। তাকে শেষ 2 ম্যাচে খেলানোর পরিকল্পনার কথাও জানান টাইগারদের ব্যাটিং কোচ। সৌম্যকে নিয়ে টিমের পরিকল্পনা আছে। 5 ম্যাচের এই সিরিজে তাকে শেষের ম্যাচগুলোতে খেলানোর পরিকল্পনা করছি। সে ফাইট ব্যাক করছে, দ্রুতই সে সেরে উঠছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাগরিকার ব্যাটিং স্বর্গে ঢুকেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের টপ অর্ডারের শুরুটাও হয়নি প্রত্যাশা অনুযায়ী। হতাশার বড় জায়গা তৈরি করেছেন লিটন দাস। বড় জয়ে তৃপ্তির ঢেকুর না তুলে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা বাংলাদেশের। দুর্দান্ত শুরু হয়েছে, একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি, তবে টিমের পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ আগানো। প্রথম ম্যাচে বাজেভাবে হেরে মানসিকভাবে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে করেছে ঐচ্ছিক অনুশীলন। ঘন্টা 2-এর শেষ সেশনে ছিলেন না মূল একাদশের বেশিরভাগ ক্রিকেটার। মাহফুজুল ইসলাম, RTV, চট্টগ্রাম। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।